হাই স্টুডেন্টস, আবার স্ট্যাটিক একটা অন্য ভিডিও নিয়ে আমি হাজির। আমি প্রিয়তোষ, ওয়েলকাম তোমাদের প্রিপেয়ার উইথ প্রিয় চ্যানেলে। তো আগের ভিডিওটা 23 মিনিটের থেকে বড় হয়ে যাচ্ছিলো বলে আমি ওই ভিডিওটা ওখানেই স্টপ করে দিই। নেক্সট ওটারই পরবর্তী পার্ট এটা। যারা ওই পুরো ভিডিওটা দেখেছিলে তারা নেক্সট এখান থেকে কমপ্লিট করতে পারো, আর যারা ওই ভিডিওটা দেখোনি সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা আগের ভিডিওতে অ্যালয় পর্যন্ত পড়ে এসেছিলাম। এবারে আমরা দেখি এখানে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। ব্লু লিটমাস পেপার টার্নস ড্যাশ অন কন্ট্যাক্ট উইথ অ্যান অ্যাসিডিক সলিউশন। মানে বলেছে ব্লু লিটমাস পেপার যদি অ্যাসিডিক কোনো অ্যাসিডকে যদি ব্লু লিটমাস পেপারে দেওয়া হয় তাহলে ব্লু লিটমাস পেপারের কালারটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, বাদামি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, পার্পেল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে উত্তর হবে রেড। ঠিক আছে, তাহলে শুধু আমরা এইটুকুই ছেড়ে দেবো না, আমরা এখানে একটু অ্যাসিড আর বেস চ্যাপ্টারটা নিয়ে, অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড আর ক্ষারক, এটা নিয়ে আমরা একটু দেখে নিই। অ্যাসিড মেনলি আমরা অনেক রকমের হয়, যেমন হচ্ছে অর্গানিক অ্যাসিড, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার মিনারেল অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, মিনারেল অ্যাসিড। অর্গানিক অ্যাসিড কোনগুলো? যেগুলো মেনলি কোনো ফল বা শাক সবজি বা নর্মালি যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, যেমন হচ্ছে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোর মধ্যে, হ্যাঁ, এগুলো। আর মিনারেল অ্যাসিড কি? আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো পাওয়া যায় সেই মিনারেলসগুলোকে নিয়ে যে অ্যাসিডটা প্রিপেয়ার করা হয় সেটাকে আমরা বলবো মিনারেল অ্যাসিড, যেমন হচ্ছে কি H2SO4, HCl, এটসেট্রা, HNO3। হ্যাঁ, এবারে কথা হচ্ছে অ্যাসিড একটা হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড হয়, একটা হচ্ছে উইক অ্যাসিড হয়। স্ট্রং অ্যাসিড কোনগুলোকে বলে? যেই অ্যাসিডটা জলে দ্রবীভূত হওয়ার পর সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, মানে জলে গললে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, সেগুলোকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো। আর জলে দ্রবীভূত হওয়ার পর সেগুলো কি আয়ন তৈরি করে? H+ আয়ন তৈরি করে, ঠিক আছে, বুঝতে পারা গেছে? H+, সেগুলোকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো। আর উইক অ্যাসিড কোনগুলোকে বলবো? যেগুলো জলে গোলার পর সম্পূর্ণরূপে জলে দ্রবীভূত হয় না, সেগুলোকে আমরা উইক অ্যাসিড বলবো। বুঝতে পারা গেছে? এবারে অ্যাসিডের কতগুলো বেসিক জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, পরীক্ষায় পড়ে যায়। যেমন ধরো, অ্যাসিড মেনলি মেটালের সাথে রিয়েক্ট করে। কার সাথে? মেটাল বা ধাতুর সাথে রিয়েক্ট করে, দিয়ে কি তৈরি করে? একটা মেটাল সল্ট তৈরি করে, তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, যেটা হচ্ছে দাহ্য, ঠিক আছে। আর কি? অ্যাসিড ক্ষারের সাথে রিয়েক্ট করে, বেস বা ক্ষারের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে? অ্যাসিড ক্ষারের সাথে রিয়েক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি করে, ঠিক আছে, লবণ আর জল তৈরি করে। এই রিয়াকশানটাকে আমরা একটা নাম ধরে ডাকি, ঠিক আছে, এর একটা নাম দিয়েছি আমরা, স্পেশাল নাম। হ্যাঁ, কী নাম? এর নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন, এইটার সঙ্গে আমরা পরিচিত। আমরা হয়তো জানি না, কিন্তু আমরা পরিচিত। কিভাবে? এর সাথে আমরা কিভাবে পরিচিত? দেখো, আমাদের যখন পেটের মধ্যে অ্যাসিড হয়ে যায় তখন আমরা কি করি? তখন আমরা এক ধরনের সেটা ইনো খাই, বা যে কোনো ধরনের আমাদের মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, সেটা আমরা কনজিউম করি, যাতে করে আমাদের কি হয়? যাতে করে আমাদের অ্যাসিডিটিটা কেটে যায়। এগুলো কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, এটা আমরা কনজিউম করি যাতে আমাদের অ্যাসিডিটিটা কেটে যায়। এগুলো কি? এগুলো হচ্ছে বেস, ঠিক আছে। আমাদের শরীরের মধ্যে অ্যাসিড হলে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এই বেসগুলো, এক্সটার্নাল বেসগুলো শরীরের মধ্যে ইনটেক করি। এর ফলে কি হবে? এর ফলে আমাদের অ্যাসিড আর বেস একসাথে রিয়েক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি করে দেবে, আর আমাদের অ্যাসিডিটিটা কেটে যাবে। বুঝতে পারা গেছে? এরপরে দেখো এখানে আরেকটা জিনিস, এবার আমরা অ্যাসিড সম্পর্কে জানলাম, এবারে বেসটা একটু দেখে নাও। বেস, অ্যাসিড যেমন কি মেটালের সাথে রিয়েক্ট করে সল্ট আর হাইড্রোজেন তৈরি করে, ঠিক সেরকমভাবে আমাদের বেসও কি করে? বেসও মেটালের সাথে রিয়েক্ট করে সল্ট আর হাইড্রোজেন তৈরি করে, ঠিক আছে, কিন্তু এটা সমস্ত মেটালের সাথে হয় না, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, বেশিরভাগ মেটালিক অক্সাইড যেগুলো থাকে, ঠিক আছে, বেশিরভাগ মেটালিক অক্সাইড যেগুলো থাকে, মেটালিক অক্সাইড আর হাইড্রোক্সাইড, যেমন কি উদাহরণ হচ্ছে তোমার NaOH, KOH, ঠিক আছে, CaOH2, এগুলো তো মেটাল। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো তো খুব রিঅ্যাক্টিভ মেটাল, তাই না?
আমরা পড়বো রিঅ্যাক্টিভিটি সিরিজে। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে তোমার কি রিঅ্যাক্টিভ মেটাল। এগুলো হচ্ছে কি, এগুলোর হাইড্রোক্সাইড হচ্ছে বেসিক নেচারের। এই কারণে বেশ কি করে, বেশ মেটালিক অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করেও সল্ট আর ওয়াটার তৈরি করে। তাই আমরা বলতে পারি মেটালিক অক্সাইডের নেচার কীরকম, মেটালিক অক্সাইড মেনলি বেশ বা ক্ষার জাতীয় হয়। ঠিক আছে, এবারে বেশে আসা যাক। আবার বেশ ও কার সাথে রিঅ্যাক্ট করে, বেশ ও অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি করে। সল্ট আর ওয়াটার তৈরি করে, এটাকে আমরা আগেই দেখে নিয়েছি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। আবার নন মেটালিক যে অক্সাইডগুলো হয়, নন মেটালিক অক্সাইড, সেগুলো কি ধরনের হয়, সেগুলো হচ্ছে তোমার অ্যাসিডিক ইন নেচার। সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। এই কারণে বেশ নন মেটালিক অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট, লবণ আর জল তৈরি করে। বুঝতে পারা গেছে? এই অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন আমরা এখানে দেখতে পারি। ধরো HCl আছে, ঠিক আছে, আমাদের পাকস্থলীর মধ্যে HCl আছে, এটা এই অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনটা, ঠিক আছে। HCl আছে, তার সঙ্গে আমরা কি করলাম, বেশ একটা ধরো NaOH নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা যদি রিঅ্যাক্ট করে তাহলে কি হবে, NaCl প্লাস H2O। বুঝতে পারা গেছে? NaCl হচ্ছে লবণ, যেটা আমরা ইনটেক করি প্রতিদিন আমাদের খাবারের সঙ্গে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই NaCl এর জলীয় দ্রবণকে অ্যাকোয়াস সলিউশন অফ NaCl, অ্যাকোয়াস, এটা পরীক্ষায় কোশ্চেন এসছে। ওয়েট, অ্যাকোয়াস সলিউশন, AQUOUS, ঠিক আছে। অ্যাকোয়াস সলিউশনকে বা জলীয় দ্রবণকে আমরা কি বলে থাকি, ব্রাইন বলে থাকি, ব্রাইন, ঠিক আছে। বুঝতে পারা গেছে? এবারে দেখো, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে আমাদের অ্যাসিড বেস সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, যেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসে। হ্যাঁ, এত কিছু রিঅ্যাকশন যখন পড়লাম, একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেটা আমাদের পরীক্ষায় বারবার চলে আসে, পরাচুন আর কলিচুন, ঠিক আছে। দেখো, পরাচুনকে আমরা কি বলি, রাসায়নিক সংকেত CaO, এটাকে কি বলা হয়, কুইক লাইমও বলা হয়, কুইক লাইম, বা এটাকে পরাচুন বলা হয়, ঠিক আছে। এই পরাচুন, এতে যদি জল মেশানো হয় তাহলে কি তৈরি হবে, CaOH2, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, স্ল্যাক লাইম বা কলিচুন, ঠিক আছে। আর কি তৈরি হবে, আর হিট, ঠিক আছে। এই কারণে এই হিট প্রডিউস করে বলে এটাকে আমরা এক্সোথার্মিক প্রসেসও বলি, ঠিক আছে, এক্সোথার্মিক প্রসেস। আর যেগুলোতে বিক্রিয়া করানোর জন্য বাইরে থেকে হিট দিতে হবে সেগুলোকে আমরা কি বলবো, এন্ডোথার্মিক প্রসেস, ঠিক আছে। তাহলে এটা একটা রিঅ্যাকশন, এটাকে আমরা সংমিশ্রণ বা কম্বিনেশন রিঅ্যাকশনও বলে থাকি, কারণ দুটো কম্বিনেশন রিঅ্যাকশন কি, দুটো রিঅ্যাক্টেন্ট একসাথে মিলে বা দুটো বিক্রিয়াজাত পদার্থ একসাথে মিলে, দুটো বিক্রিয়ক পদার্থ একসাথে মিলে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে, বা দুটো রিঅ্যাক্টেন্ট একসাথে মিলে একটা জিনিস প্রডিউস করছে। বুঝতে পারা গেছে, একটা প্রোডাক্ট প্রডিউস করছে। এই কারণে এটাকে আমরা কম্বাইন রিঅ্যাকশনও বলে থাকি। এবারে এই CaOH2 বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা একটু আগেই দেখলাম, এটা কি, Ca হচ্ছে মেটাল, মেটালিক হাইড্রোক্সাইড, তাহলে এটা কি নেচারের হবে, এটা বেসিক নেচারের হবে। আবার এর আরেকটা গুণ আছে, এটাকে দেওয়ালের হোয়াইট ওয়াশিং বা যেটাকে আমরা ঘর প্লাস্টার দেওয়ার পরে যে সাদা রংটা দিই সেটা করতেও ব্যবহার করা হয়। কারণ কি, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে CaCO3 বা যেটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এটা মার্বেলেরও সংকেত, মনে রাখবে, এটা কিন্তু মার্বেলেরও সংকেত, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট কি করে, এই ক্যালসিয়াম কার্বনেট একটা শাইনি বা চকচকে ফিনিশ দেয় দেওয়ালে। বুঝতে পারা গেছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। এগুলো কেমিস্ট্রি ডিটেলস চ্যাপ্টার আর ক্লাস, যদি তোমরা এর উপরে ডিটেলস ক্লাস চাও কেমিস্ট্রির এইসব জিনিসগুলোর উপরে খুব ডিটেলসে, তাহলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইবটা একটু করে নিও, ঠিক আছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের প্রায় গুলিয়ে যায়, ঠিক আছে, আমি যেগুলো মনে পড়ছে বা যেগুলো স্ট্যাটিক, এগুলো স্ট্যাটিকের মধ্যে চলে আসে। সোডা, বেকিং সোডা কোনটাকে বলে, ওয়াশিং সোডা কোনটাকে বলে, কস্টিক সোডা কোনটাকে বলে, কস্টিক পটাশ কোনটাকে বলে, একটু দেখে নাও। মনে রাখবে, যখন সোডিয়ামের সঙ্গে HCO3 থাকবে, মানে সোডিয়াম বাইকার্বনেট থাকবে, সেটা আমাদের খাবার কাজে ব্যবহার হবে, বেকিং সোডা, ঠিক আছে, রান্নার জন্য। যদি Na2CO3 থাকে, সোডিয়াম কার্বনেট থাকে শুধু, তখন সেটা কি হয়ে যাবে, ওয়াশিং সোডা। কি সোডা, ওয়াশিং সোডা, ঠিক আছে, যেটা হচ্ছে জামাকাপড় পরিষ্কার করার কাজে ব্যবহার হয়। এটা আরেকটা কাজ আছে, এটা হচ্ছে, এটা রিমুভ করে কি, পার্মানেন্ট হার্ডনেস, আমাদের জলের পার্মানেন্ট হার্ডনেসও এটা রিমুভ করে দেয়, রিমুভ পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে, অফ ওয়াটার। আরেকটা কি, আরেকটা হচ্ছে NaOH, এটাকে আমরা কি বলে থাকি, NaOH, এটাকে আমরা বলে থাকি কস্টিক সোডা, ঠিক আছে। বুঝতে পারা গেছে? আর কস্টিক পটাশ কোনটাকে বলা হয়, KOH কে বলা হয় কস্টিক পটাশ। আশা করছি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার।
বুঝতে পেরেছো? তাহলে আমরা কি দেখলাম যে NaCO3 বা সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কি বলে থাকি বেকিং সোডা, Na2CO3 সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলে থাকি ওয়াশিং সোডা, যেটা জামাকাপড় পরিষ্কার কাজে ব্যবহার হয়। NaOH কে কি বলে থাকি কস্টিক সোডা, আর KOH কে কস্টিক পটাশ। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গ্রাসল্যান্ড বা তৃণভূমি। বিভিন্ন জায়গার তৃণভূমিকে বিভিন্ন নামে ডাকা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গার তৃণভূমিকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখবে স্টেপিস, কি কি তৃণভূমি আছে, স্টেপিস আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার প্রেরিজ আছে, প্রেরিজ। তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার পম্পাস আছে, পম্পাস। তারপরে হচ্ছে তোমার সাবানা আছে। তারপরে হচ্ছে তোমার কম্পোস, লায়নোজ, তারপরে মার্গ, তারপর হচ্ছে তোমার এখানে তো জায়গা নেই, ডাউন, ভেল্ড। ঠিক আছে, তারপর হচ্ছে পুস্তাজ। এগুলো হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে ঘাসের ময়দান বা তৃণভূমির নাম। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে কোন জায়গার ঘাসের ময়দানকে আমরা কি বলে ডাকি। ঠিক আছে, দেখো স্টেপিস, স্টেপিস কথায় বলা হয় ইউরেশিয়াতে, ইউরেশিয়া, ইউরোপ আর রাশিয়ার ওই অংশটা নিয়ে স্টেপিস। ঠিক আছে, প্রেরিজ, প্রেরিজ কোথায় বলে নর্থ আমেরিকা, কোথায় নর্থ আমেরিকা। পম্পাস, পম্পাস কোথায় বলে থাকে সাউথ আমেরিকা। সাভানা কোথায় বলে, সাভানা হচ্ছে তোমার সেন্ট্রাল আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা। কম্পোজ কোথায় বলে, কম্পোজ হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, লায়নস কোথায় বলে, লায়নস তোমার বলে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। আর মার্গ কোথায় বলে, মার্গ বলে হচ্ছে তোমার আমাদের দেশে কাশ্মীর, সোনমার্গ, গুলমার্গ নাম শুনেছি না আমরা, ওইখানে, ওইটাও একটা ঘাসের ময়দান। ঠিক আছে, বা তৃণভূমি, ওখানে বলে হচ্ছে কাশ্মীরে বলে ওটাকে কি মার্গ। ডাউন কোথায় বলে, ডাউন হচ্ছে অস্ট্রেলিয়া। ভেল্ড কোথায় বলে, ভেল্ড হচ্ছে সাউথ আফ্রিকা, মনে রাখবে। আর পুস্তাজ হচ্ছে হাঙ্গরি। বুঝতে পেরে গেছে? তাহলে এগুলো কি, তাহলে এগুলো হচ্ছে আমাদের ঘাসের ময়দান বা ঘাসের তৃণভূমি। তাহলে এখান থেকে আমরা কোশ্চেনটা করতে পারবো। প্রেরিস কথাই বলে, আমরা যদি সবগুলো নাও জানি, 4-5টা জানি, তাও আমাদের হয়ে যাবে। প্রেরিস কথাই বলে, প্রেরিস হচ্ছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা কথা এখানে তো দেওয়া নেই। ঠিক আছে, এখানে স্পেশাল জায়গার নাম দিয়েছে ডাউন্স, ডাউন্স কথাই বলে আমরা এইমাত্র বললাম, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, ডাউন্স অস্ট্রেলিয়া। লায়নস কথাই বলে, লায়নস হচ্ছে তোমার ভেনেজুয়েলা। ঠিক আছে, পম্পাস কথাই বলে, পম্পাস হচ্ছে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা বা ইউএসএতে। ঠিক আছে, এটা ইউএসএর মধ্যেই পড়ছে। আর তাহলে তোমার প্রেরিস কথাই, প্রেরিস হচ্ছে, সরি এখানে অপশানটা ভুল আছে, প্রেরিস কথা হবে, প্রেরিস হচ্ছে নর্থ আমেরিকা হবে। ঠিক, সরি, হ্যাঁ প্রেরিস নর্থ আমেরিকা হবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। এবারে দেখা যাক শিফটিং কাল্টিভেশন, বা এই যেটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশনও বলা হয়। কি বলা হয়? শিফটিং কাল্টিভেশন। কেন শিফটিং কাল্টিভেশন বলা হয়? কারণ যখন এখানে চাষ করা হয় কোনো জমিতে, এই প্রক্রিয়াতে, তখন চাষ করার পর সেই জমির উর্বরতা বা ফার্টিলিটি কমে গেলে মানুষজন কি করে, ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় চলে যায় এবং অন্য জায়গায় চাষ করতে থাকে। কিছুদিন ওরকমভাবে ফেলে রেখে দেওয়ার পর যখন ওই জমিতে আবার প্রাকৃতিক উপায়েই তার উর্বরতা ফিরে আসে, তখন আবার সেখানে চাষ করা হয়। এগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন চেনা বলা হয় কোথাও চেনা। ঠিক আছে, চেনা কথায় বলা হয়, চেনা বলা হয় শ্রীলঙ্কাতে। লাদাং বলা হয় কোথায়, লাদাং। কি বলা হয়? লাদাং। এটা কোথায় বলা হয়? এটা বলা হয় ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া। মনে রাখবে ইন্দোনেশিয়াতে হলো 17.5K, মানে 17,500 আইল্যান্ড এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও সবথেকে বড় ফুল র্যাফলেশিয়া এই ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়। মালয়েশিয়া বলতে, যারা ওয়ার্ল্ড ম্যাপ একটু স্টাডি করো তারা দেখবে মালয়েশিয়া কান্ট্রি আর নিচে কি আছে, সিঙ্গাপুর লাগানো আছে। ঠিক আছে, এদের মাঝে একটা ওয়াটার বডি আছে, একটা ওয়াটার বডি আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ট্রেট অফ জোহার, স্ট্রেট অফ জোহার। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ট্রেট অফ জোহার কোন কোন দেশের মাঝে আছে, মানে ওয়াটার বডি কোন কোন দেশের আছে। এবার হচ্ছে ঝুম, ঝুম কাল্টিভেশন কথায় বলা হয়, এটা শোনা শোনা লাগছে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পদু, পদু কথায় বলা হয়, পদু আমাদের ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশে বলা হয়। কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট হচ্ছে মিল্পা, মিল্পা কথায় বলা হয়, মিল্পা হচ্ছে মেক্সিকোতে বলা হয়, মেক্সিকো। নেক্সট হচ্ছে রায়, রায় কথায় বলা হয়, ভিয়েতনামে বলা হয়। নেক্সট হচ্ছে কনুকো, কনুকো কোন দেশে বলা হয়? কনুকো বলা হয় ভেনেজুয়েলা। নেক্সট হচ্ছে রোকা, রোকা কোথায় বলা হয়? রোকা বলা হয় ব্রাজিলে। নেক্সট হচ্ছে তাবি, তাবি কোথায় বলা হয়?
তাই বলা হয় মাদাগাস্কারে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট নাম, একটু দেখে নাও। তাহলে আমরা সব দেখে নিয়েছি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো রায় কোথায় বলা হয়, দেখি মাত্র পড়লাম আমরা। রে কোথায় বলা হয়, ভিয়েতনামে বলা হয় রে। ঠিক আছে, মিল্পা মেক্সিকোতেও বলা হয়, আর এখানেও বলা হয় ইকুয়েডর গুয়েটেমালা, এটা এখানেও বলা হয়। ঠিক আছে, তামারি থাইল্যান্ডে বলা হয়, কোনুকো কোথায় বলা হয়, ভেনেজুয়েলা। ঠিক আছে, এবারে নেক্সট দেখো। নেক্সট হচ্ছে বিভিন্ন ভিটামিনের নাম্বার, যেটা আমরা আগে পড়ে নিয়েছি। যারা আমার ভিডিও দেখেছো আগে ভিটামিনের উপরে, তারা এই কোশ্চেনের অ্যান্সার ইজিলি করতে পারবে। ওখানে আমরা কি দেখেছিলাম, যে দু রকমের ভিটামিন হয় ভিটামিনের টাইপস অনুযায়ী। একটা হচ্ছে ফ্যাট সলিউবেল, ঠিক আছে, একটা হচ্ছে ওয়াটার সলিউবেল। ফ্যাট সলিউবেল কোনগুলো ছিল, এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিউবেল কোনগুলো ছিল, বি আর সি। তাহলে এখানে আমরা বলতেই পারি যে কোনটা ফ্যাট সলিউবেল নয়, ভিটামিন ভি ফ্যাট সলিউবেল নয়। ঠিক আছে, এদের নামগুলো মনে আছে। এ কী ছিল, এ হচ্ছে রেটিনল। ডি কী ছিল, ই কী ছিল, কে কী ছিল, মনে করো। ঠিক আছে, কেটা আমি বলে দিচ্ছি, ফাইলোকুইনান। একটা ক্যালসিফেরল ছিল, একটা টোকোফেরল ছিল। কোনটা ক্যালসিফেরল কোনটা টোকোফেরল তোমরা আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে, এবারে দেখো নেক্সট রিভলিউশন। আচ্ছা, রিভলিউশনগুলো আমরা একটু ভালোভাবে কভার করে নিই। দেখো কোন রিভলিউশনকে কি বলে, মানে কখন কিসের উপরে করা হয়েছিল, কোন রিভলিউশন, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসে। কোন রিভলিউশন, যেমন হচ্ছে গোল্ডেন রিভলিউশন, গোল্ডেন ফাইবার রিভলিউশন, এগুলো সব পরীক্ষায় কোশ্চেন চলে আসে। একটু দেখে নাও। গ্রিন রিভলিউশন মেনলি কিসের উপরে হয়েছিল, গ্রিন রিভলিউশন হয়েছিল তোমার এগ্রিকালচারের উপরে বা কৃষিকাজের উপরে। ঠিক আছে, নেক্সট গোল্ডেন রিভলিউশন তোমার কিসের উপরে হয়েছিল, হানি। আরেকটা আছে গোল্ডেন ফাইবার রিভলিউশন, এটা কিসের উপরে হয়েছিল, এটা মনে রাখবে, জুট। ঠিক আছে, চার হচ্ছে কি, ইয়েলো রিভলিউশন কিসের উপরে হয়েছিল, ইয়েলো রিভলিউশন হয়েছিল তোমার হচ্ছে ইয়েলো ফাইবার না, ইয়েলো রিভলিউশন হয়েছিল তোমার অয়েলের উপরে। কার উপরে, অয়েলের উপরে। আর এই ইয়েলো রিভলিউশনের ফাদার কাকে বলা হয়, শ্যাম পিট্রোডাকে। কাকে, শ্যাম পিট্রোডা। সেমভাবে আমাদের গ্রিন রিভলিউশন বা এগ্রিকালচারের ফাদার কাকে বলা হয়, এম এস স্বামীনাথন। ঠিক আছে, 5 গ্রে রিভলিউশন কিসের উপরে হয়েছিল, গ্রে রিভলিউশন হয়েছিল তোমার ফার্টিলাইজারের উপরে। নেক্সট হচ্ছে তোমার আর কি, গ্রের পর ব্লু রিভলিউশন। আচ্ছা, ব্লু আমরা নামটা শুনেছি, ব্লু রিভলিউশন। ব্লু কিসের জন্য হতে পারে, বা ব্লু ইকোনমি আমরা শুনেছি, এটা কিসের জন্য হতে পারে, মেনলি অ্যাকোয়াকালচার বা ফিশের জন্য হতে পারে। ঠিক আছে, এরও ফাদারের নাম কি, হীরালাল চান্দেরি। মনে রাখবে, হীরালাল চান্দেরি। সবেরই ফাদার আছে, কিন্তু ইম্পর্টেন্টগুলো আমি বলছি। 7 নাম্বার দেখো, 7 হচ্ছে তোমার হোয়াইট রিভলিউশন। ঠিক আছে, হোয়াইট রিভলিউশন এটা মিল্কের উপরে হয়েছিল। এর ফাদারের নাম কি, ভার্গিস কুরিন। হ্যাঁ, নেক্সট আর কি হতে পারে, সিলভার রিভলিউশন। সিলভার রিভলিউশন কিসের উপরে হয়েছিল, এগের উপরে। সিলভার ফাইবার, যেমন গোল্ডেন ফাইবার ছিল সেরকম সিলভার ফাইবারও ছিল। সিলভার ফাইবার রিভলিউশন কার উপরে হয়েছিল, সিলভার ফাইবার, এটা হয়েছিল তোমার কটনের উপরে। ঠিক আছে, এই সিলভার রিভলিউশনের ফাদার নয়, অ্যাকচুয়ালি মাদার বলা উচিত, কিন্তু তাও ফাদারই বলা হয়। কাকে বলা হয়, ইন্দিরা গান্ধীকে। ঠিক আছে, নেক্সট আর কি, ব্রাউন রিভলিউশন কার উপরে হয়েছিল, কফি, লেদার, এগুলোর উপরে। এবার তাহলে এখানে দেখে নাও, গোল্ডেন ফাইবার রিভলিউশন কিসের উপরে হয়েছিল, জুটের উপরে। হ্যাঁ, একদম ঠিক। সিলভার রিভলিউশন এগের উপরে, ইয়েলো রিভলিউশন এডিবল অয়েলের উপরে, আর পিঙ্ক রিভলিউশন মিটের উপরে। ঠিক আছে, সবগুলো ঠিক। নেক্সট দেখো 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান প্রথমত আমরা এখানে একটু ভালো করে দেখে নিই। 5 ইয়ার প্ল্যান আইডিয়াটা কোথা থেকে আসে, 5 ইয়ার প্ল্যান আইডিয়াটা আসে একজন জোসেফ স্টার্লিন বলে লোক ছিল। কি নাম, জোসেফ স্টার্লিন। কথাকার লোক, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের, ঠিক আছে, রাশিয়া বলতে পারো, এখানকার লোক ছিল। ইনি প্রথম 5 ইয়ার প্ল্যানের কথা বলেন। এখান থেকে ইন্ডিয়া 5 ইয়ার প্ল্যানের চিন্তাভাবনা করেছিলেন। এবার দেখো 5 ইয়ার প্ল্যানের ফার্স্ট 5 ইয়ার যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা কি অনুযায়ী ছিল, হরদ্দামর মডেল অনুযায়ী। কি, হরদ্দমার মডেল। ঠিক আছে, এখানে মেনলি এগ্রিকালচারের উপরে ফোকাস করা হয়। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার, এটা কত সালে, 51 থেকে 56। সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, এটাকে নেহেরু মোহালানবিশ মডেলও বলা হয়, নেহেরু মোহালানবিশ বা পিসি মোহালানবিশ যেটা বলা হয়, নেহেরু মোহালানবিশ। ঠিক আছে, স্ট্র্যাটেজি বুঝতে পারা গেছে। এটা কিসের উপরে, এটা মেনলি
র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছিল। এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়তেই 3টে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়। একটা হচ্ছে দুর্গাপুর, হ্যাঁ বাঁকুড়ার লোক যারা দেখছো আমাদেরই দুর্গাপুর পাশে, ঠিক আছে। একটা হচ্ছে ভিলাই, আর একটা হচ্ছে রাউরকেল্লা, ঠিক আছে। এবারে এখান থেকে কোশ্চেন আসে যে কাদের কোন কান্ট্রির কোলাবোরেশনে এই স্টিল প্ল্যান্টগুলো বানানো হয়েছিল। দুর্গাপুর বানানো হয়েছিল ব্রিটেনের কোলাবোরেশনে, ব্রিটেন। ভিলাই বানানো হয়েছিল কার, রাশিয়া। আর রাউরকেল্লা জার্মানি, ঠিক আছে, ক্লিয়ার। এবারে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে থার্ড যে প্ল্যানটা ছিল এটাকে গার্ডগিল যোজনাও বলা হয়। কি বলা হয়, গার্ডগিল যোজনা। এছাড়াও এটাকে আরেকটা নামে ডাকা হয়, কি বলা হয়, জন স্যান্ডি অ্যান্ড সুখময় চক্রবর্তী মডেল। কি বললাম, জন স্যান্ডি অ্যান্ড সুখময় চক্রবর্তী, ঠিক আছে, সুখময় চক্রবর্তী। এটা কিসের উপর ফোকাস দেওয়া ছিল, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফুড গ্রেন প্রোডাকশন, ঠিক আছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যেটা ছিল, ফোর্থ 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, ফোর্থ 5 ইয়ার প্ল্যানে সেলফ রিলায়েন্স আর সাস্টেন গ্রোথের উপরে ফোকাস দিয়ে করা হয়েছিল। এখানেই মেনলি গরিবি হাটাও নাড়া ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। আর কি ফোকাস করা হয়েছিল, ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, অনেক গ্রিন রিভলিউশন হয়েছিল, গ্রিন রিভলিউশন হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিং এসবের উপর কথা বলা হয়েছিল। ফিফথ 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়, এটা এটাকে ডিডি ধর প্রপোজ করেছিল, ডিডি ধর, ঠিক আছে। নেক্সট, এটা মেনলি ফোকাস ছিল পভার্টি ইরাডিকেশন, সেলফ রিলায়েন্সমেন্ট। 6th 5 ইয়ার প্ল্যানে কি বলা হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এগুলোর উপর ফোকাস করা হয়েছিল। এরপর ইম্পর্টেন্ট কি, বাকিগুলো দেখে নেবে তোমরা। 11th আর 12th ইয়ারের থিমগুলো মাঝে মাঝে পড়ে যায়। 11th এর থিম কি ছিল, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এখান থেকে আমরা কোশ্চেন দেখি, হুইচ 5 ইয়ার প্ল্যান ডিড ইন্ডিয়া স্টার্টেড ইটস জার্নি টুয়ার্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে কোন 5 ইয়ার প্ল্যান থেকে ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে যাত্রা শুরু করেছিল। আমরা মাত্র দেখলাম সেকেন্ড 5 ইয়ার প্ল্যান থেকে। এখান থেকে আর কতগুলো কোশ্চেন চলে আসে, যেমন ধরো গরিবি হাটাও, যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, গরিবি হাটাও নাড়া প্রথম কোন থেকে দেওয়া হয়, 5th 5 ইয়ার প্ল্যান থেকে, 5th। নেক্সট হচ্ছে তোমার এখানে এছাড়াও ইকুয়ালিটি অফ ওমেনের কথাও বলা হয়েছিল, ইকুয়ালিটি অফ ওমেনের কথাও এখানে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে তোমার সেলফ রেগুলেটিং ইকোনমি, এটা তোমার মেনলি থার্ড প্ল্যান থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে মিক্সড ইকোনমি, এটা কোন 5 ইয়ার প্ল্যান, এটা সেকেন্ড। তারপর হচ্ছে ব্লু রিভলিউশন, এটা হচ্ছে তোমার 7th প্ল্যান, ঠিক আছে। ব্লু রিভলিউশন কিসের উপরে ছিল, ব্লু রিভলিউশন মনে পড়ছে, ব্লু ইকোনমি বলেছিলাম, মনে করবে, কানেক্ট করো। ব্লু রিভলিউশন ছিল হচ্ছে তোমার ফিশের উপরে বা অ্যাকোয়াকালচারের উপরে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবারে বলেছে হুইচ কান্ট্রি ইজ কল্ড ল্যান্ড অফ 1000 লেকস। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য ফর্ম করেছি, এখানে একটা অপশন অ্যাড করে দিচ্ছি, ফিনল্যান্ড, ঠিক আছে। এটা বলার আগে আমি আর কতগুলো তোমাদেরকে বলে দিই যেগুলো হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাকিগুলো আমি বলছি, আর এটার কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে দেবে। একটা হচ্ছে কোশ্চেন আছে, সুগার বাউল অফ ওয়ার্ল্ড, এটা কোথায়, এটাকে বলা হয় কিউবাতে, কোথায়, কিউবাতে। সেকেন্ড হচ্ছে তোমার কি, সেকেন্ড হচ্ছে গিফট অফ নীল, এটা কাকে বলা হয়, ইজিপ্টকে, কাকে বলা হয়, ইজিপ্ট। 3 নাম্বার হচ্ছে তোমার ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, ঠিক আছে, ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, এটা কাকে বলা হয়, এটা হচ্ছে থাইল্যান্ডকে বলা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার থান্ডারবোল্ট কাকে বলা হয়, থান্ডারবোল্ট বলা হয় ভুটানকে। রেড ড্রাগন কাকে বলা হয়, রেড ড্রাগন বলা হয় চায়নাকে, ঠিক আছে। এছাড়াও আর কি হতে পারে, আর হচ্ছে তোমার ল্যান্ড অফ মিডনাইট সান, ঠিক আছে, ল্যান্ড অফ মিডনাইট সান, মধ্যরাতে সূর্য, ল্যান্ড অফ মিডনাইট সান, এটা হচ্ছে নরওয়ে। আর কি, ল্যান্ড অফ রাইজিং সান কাকে বলা হয়, জাপান, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা, একটা মিডনাইট সান মানে মধ্যরাতে সূর্য, একটা হচ্ছে উদিত সূর্য, ঠিক আছে। তাহলে এটা দেখে নেবে। তাহলে ল্যান্ড অফ 1000 লেক, এটা উত্তর আমি বলেই দিচ্ছি, ফিনল্যান্ড হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, ঠিক আছে, এটা কার অটোবায়োগ্রাফি, এটার উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলি,
ঠিক আছে, এবারে চলো আমরা আরও কিছু বই রিকল করে নিই। হ্যাঁ, আরও কিছু বই বলতে যেমন ধরো আমরা মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করি। মহাত্মা গান্ধী কি হতে পারে, আর কি কি বই মহাত্মা গান্ধীর লেখা? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর কি হতে পারে? হরিজন, নবজীবন, এগুলো সব। হিন্দু স্বরাজ, হরিজন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। নবজীবন, হিন্দু স্বরাজ। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের লালা লাজপত রায়, লালা লাজপত রায়। এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হচ্ছে তোমার আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি, আনহ্যাপি ইন্ডিয়া। 2 হচ্ছে ইয়ং ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট আর ইম্পর্টেন্ট বই কী হতে পারে? গোপাল কৃষ্ণ গোখলে, হ্যাঁ ওনার লেখায় হিতবোধ আছে, হিতবোধ, সেটা তোমরা জানো অবশ্যই, ওটা লিখছি না, ঠিক আছে। ইবন বতুতা, হ্যাঁ ইবন বতুতা, দেখো ইবন বতুতার লেখা রাহেলা আছে, রাহেলা, ঠিক আছে। নেক্সট দাদাভাই নৌরোজি, এনাকে আমরা সবাই চিনি, দাদাভাই নৌরোজি, ঠিক আছে। এনার লেখা বইয়ের নাম হচ্ছে কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে তোমার সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, এনার লেখা বইয়ের নাম কি? সুভাষচন্দ্র, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে। ইবন বতুতা যখন হয়েছে তাহলে আর 2টো বই হয়ে যাক, ইবন বতুতা যখন হয়েছে তাহলে আর 2টো বই হয়ে যাক। একটা হচ্ছে তোমার অলবিরুনি, অলবিরুনি লেখা বইয়ের নামটা কি? কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ। আর আবুল ফজল, আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? আবুল ফজলের লেখা বইয়ের নাম হচ্ছে তোমার, এটা করা আছে, আবুল ফজলের লেখা বইয়ের নাম হচ্ছে কি? আকবরনামা, আইনি আকবরী, এগুলো, ঠিক আছে। চলো, যেগুলো ইম্পর্টেন্ট ছিল মোটামুটি বলেছি, বাকি তোমরা দেখো এখানে দেখো একটা কোশ্চেন আছে, ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, যেটা ওয়ার্ল্ডের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল তার নাম কি? গ্যালাপাগোস আইল্যান্ড, এটা দাগ দেওয়া আছে। নেক্সট দেখো, ঠিক আছে, পাইরুলোসাইট কার ওর বা কার খনিজ, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হবে কি? তোমরা বলবে এটা, ঠিক আছে। আমি নেক্সট আমি ততক্ষণ অন্য ধাতুর ওরগুলো লিখছি, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা চেষ্টা করো, যদি পারো তো ভালো, নাহলে আমি লাস্টে বলেই দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথমে আমরা আয়রনের ওর দেখে নিই। আচ্ছা, আয়রনের ওর, এফি, আয়রনের ওর কী কী হতে পারে? ম্যাগনেটাইট, ঠিক আছে, ম্যাগনেটাইট। আর কি হতে পারে? আর হচ্ছে তোমার হেমাটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। আর অ্যালুমিনিয়ামের ওর কী কী হতে পারে? অ্যালুমিনিয়াম বক্সাইট। আর কি হচ্ছে তোমার? ক্রায়োলাইট, ক্রায়োলাইট। নেক্সট হচ্ছে তোমার ফেলসপার। আর এদিকে এইচজি বা মার্কারির ওর কী হয়? সিনেবার, ঠিক আছে। কপার, কপার হচ্ছে ম্যালাকাইট। যদি উত্তর দিয়ে থাকো এটা তাহলে খুবই ভালো, এটা উত্তর হবে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। পাইরুলোসাইট কার ওর? ম্যাঙ্গানিজের ওর। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? হোয়েন, সরি হোয়াট না, হোয়েন, কখন ন্যাশনাল অ্যান্থেম গণপরিষদ দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল? এটা জানার আগে আমাদেরকে পলিটির একটা চ্যাপ্টার আমরা চলো পড়ে নিই, ঠিক আছে। অল্প করে, আমি একদম ডিটেলসে যাবো না, ডিটেলসের জন্য আমি ক্লাস নিয়ে আসবো, তোমরা একটু জাস্ট লাইক কমেন্টটা বাড়িয়ে দাও, একটু সাবস্ক্রিপশনটা বাড়িয়ে দাও, আমি দেখে নিচ্ছি বাকিটা। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। একটু আমি ওভারভিউ দিয়ে দিই এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেনগুলো করার জন্য। প্রথমত আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিল বা যারা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করতে চাইছিল, তাদের মধ্যে অনেকেই আছে, এম.এন. রয়, ঠিক আছে, জওহরলাল নেহেরু বা গান্ধীজি, নেতাজি, অনেকেই ছিল। এবারে 1934 সালে প্রথম আমাদের এম.এন. রয়ের মাথায় কি এলো? এম.এন. রয়ের মাথায় এলো কি?
গণপরিষদের কথা। কার কথা? গণপরিষদ, বা যেটাকে ইংলিশে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, এই গণপরিষদ কী জন্য বানানোর দরকার ছিল? গণপরিষদ এই জন্য বানানোর দরকার ছিল যে ইন্ডিয়া বা ভারত এবারে নিজেদের তৈরি করা নিয়মকানুন দিয়ে নিজেদের মানুষকে শাসন করবে বা নিজেদের মানুষদের সমস্ত কিছু দেখাশোনা করবে, কোনো ব্রিটিশ বা বাইরের কারোর অধীনে থেকে আর নিজেদের চালাবে না। তো এই কারণে গণপরিষদ তৈরি করে নিজেদের সংবিধান তৈরি করার জন্য এই গণপরিষদের ধারণা 1934 সালে এম এন রয় দেন। কিন্তু তখন অতটা গ্রাহ্য না হলেও 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কত 1935-এ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, প্রথম অফিসিয়ালি ডিমান্ড করে কি এই গণপরিষদের, অফিসিয়ালি ডিমান্ড করে কখন? আইএনসিতে 1935 সালে। এর পরবর্তীকালে 1938 সালে কি হয়? এর পরবর্তীকালে 1938 সালে আমাদের জওহরলাল নেহরু আমাদের এই আইএনসির বিহাফে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে আমাদের সংবিধান তৈরি করা হবে এরকম কিছু একটা বলেন। এবার এই সংবিধান তৈরি করার জন্য ব্রিটিশদের উপরে প্রেসার ক্রিয়েট করেন কারা? এই আইএনসির লোকজন। এই সময় ব্রিটিশ কি করতো? ব্রিটিশ হচ্ছে লোভ দেখাতো। এই কারণে প্রথমে ব্রিটিশ কি করলো? 1940-এ কাকে পাঠালো? 1940-এ পাঠালো হচ্ছে আগস্ট অফার বলে একজন কমিটি তৈরি করে আমাদের ইন্ডিয়াতে পাঠালো, যেখানে বলা হলো কি, যেখানে বলা হলো যে এসব ওয়ার্ল্ড ওয়ার টু এসব হোক, ঠিক আছে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, আমরা কি করব, আমরা পরে আস্তে আস্তে তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে সাহায্য করবো, এই করবো ওই করবো, অনেক কিছু বললো। এরপরে কি এলো? 1942-তে এলো স্ট্যাফোর্ড ক্রিপস, কারণ ওটা পুরোপুরি ফেলিওর হয়ে গেছিলো আগস্ট অফার। এরপরে এলো কি? স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে, ইনিও খুব খারাপভাবে ফেলিওর হলেন। ঠিক আছে, ইনি বলেছিলেন যে এখন কোনো কিছু সম্ভব না, ইনিও বলেছিলেন যে ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, তারপর আমরা দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, ইনিও সম্পূর্ণভাবে কী হলেন? ফেলিওর। এরপরে ফাইনালি 1946-এ কে আসছে? ক্যাবিনেট মিশন প্ল্যান, যেখানে এর দ্বারাই কি হয়েছিল? এর দ্বারাই আমাদের গণপরিষদ তৈরি করা হয়েছিল। বা গণপরিষদ বলতে কি? গণপরিষদ হলো সমস্ত দেশ থেকে, দেশের চারপাশ থেকে মানুষজন, সে সবাইকার রিপ্রেজেন্টেটিভ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকার রিপ্রেজেন্টেটিভ কি করবে? মানুষদের দ্বারা ভোটের মাধ্যমে, ভোট প্রসেসের মাধ্যমে আসবে এবং এসে সমস্ত দেশের মানুষের জন্য একটা সংবিধান বানাবে। যেই সংবিধান আমাদের আজকে ফর্ম হয়েছে সেটাই ওনারা বানিয়েছিলেন। ঠিক আছে, এরপরে 1946 সালে প্রথম কি হয়? প্রথম গণপরিষদ তৈরি করা হয়। বুঝতে পারা গেছে? এই ক্যাবিনেট মিশনের মেম্বার কারা কারা ছিলেন? ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন পথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। আশা করছি বুঝতে পারা গেছে। এরপর এখানে কি বলা হয়েছিল? এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গণপরিষদ কীভাবে তৈরি হবে? বলা হয়েছিল যে মোট 389টা সিট থাকবে। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 389টা সিট থাকবে, ভালো করে দেখবে। এই 389টা সিটের মধ্যে 296টা কোথায় থাকবে? 296টা থাকবে হচ্ছে 11 গভর্নর প্রভিন্স, মানে 11টা গভর্নর শাসিত অঞ্চলের 296টা সিট, বা ব্রিটিশ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ধরে নাও ব্রিটিশ ইন্ডিয়ার 296, যেখানে ব্রিটিশ শাসন করতো ডাইরেক্ট, সেখানে 296টা সিট। আর 93টা সিট কোথায় ছিল? প্রিন্সলি স্টেট, যেখানে ব্রিটিশরা ডাইরেক্ট শাসন করতো না, সেখানে রাজাদিকে বসিয়ে রেখেছিল পাপেট হিসাবে। ঠিক আছে, সেখানে 93টা সিট দিয়েছিল। এবারে 296টাকেও আবার দুটো ভাগে একটা ভাগ করেছিল। একটা হচ্ছে 292, যেখানে 11 মানে 11টা গভর্নর প্রভিন্স বা 11টা গভর্নর শাসিত অঞ্চল ছিল। ঠিক আছে, আর 4টে ছিল কি? 4টে ছিল মুখ্য কমিশনার শাসিত অঞ্চল। এই 4টের নাম কি? এই 4টের নাম হচ্ছে তোমার, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে আজমির মিরওয়াড়া, একটা হচ্ছে কুর্গ, আরেকটা কি? বালুচিস্তান। আচ্ছা করছি বুঝতে পারা গেছে। তাহলে 389টা সিটের মধ্যে 296টা সিট কাদের ছিল? ব্রিটিশ ইন্ডিয়াতে ছিল। 93টা ছিল প্রিন্সলি স্টেটস। এই 296টার মধ্যে আবার 292টা ছিল 11 জন গভর্নর প্রভিন্স শাসিত অঞ্চল থেকে, আর 4টে ছিল কি? দিল্লি, আজমির, মিরওয়াড়া, কুর্গ আর ব্রিটিশ বালুচিস্তান থেকে। ঠিক আছে, এরপর ভোট হলো। ভোট হওয়ার পর এই ভোটের মধ্যে প্রচুর মেজরিটিতে কারা জিতলো? প্রচুর মেজরিটিতে জিতলো হচ্ছে 208টা ভোটে জিতলো কারা? আমাদের আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 73টা ভোটে জিতলো কে? মুসলিম লীগ। ঠিক আছে, মুসলিম লীগ। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কি হলো? তারপরে আস্তে আস্তে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের ফার্স্ট মিটিং হলো কবে? 9ই ডিসেম্বর ফার্স্ট মিটিং। ঠিক আছে, ফার্স্ট মিটিং হলো কবে? 9ই ডিসেম্বর 1946। হ্যাঁ, এবং এই ফার্স্ট মিটিংয়ে হওয়ার পর প্রেসিডেন্ট হিসাবে এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে কাকে নিয়োগ করা হলো? টেম্পোরারি চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? টেম্পোরারি চেয়ারম্যান হিসাবে ডক্টর সচিদানন্দ সিনহা। কাকে? ডক্টর
ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা। সিনহা কি প্র্যাকটিস? ফ্রেঞ্চের প্র্যাকটিস অনুযায়ী, ঠিক আছে। আমাদের ডক্টর সচিদানন্দ সিনহাকে টেম্পোরারি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। পরে অবশ্য 11ই ডিসেম্বর 1946 কী করা হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে চেয়ারম্যান ঘোষিত করে দেওয়া হয়েছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, গণপরিষদের, ঠিক আছে। এরপরে ভাইস চেয়ারম্যান কাকে নিয়োগ করা হয়েছিল? ভাইস চেয়ারম্যান দুজন ছিল। একজন হচ্ছে কি? একজন হচ্ছে এইচ.সি. মুখার্জি। কি নাম ছিল? এইচ.সি. মুখার্জি। আরেকজন কি? আরেকজন হচ্ছে ভি.টি. কৃষ্ণমাচারী। কি নাম? ভি.টি. কৃষ্ণমাচারী, ঠিক আছে। এই যখন এবারে কনস্টিটিউশন তৈরি করার প্রসেস এনারা চালু করলেন গণপরিষদের, ঠিক আছে। ওই গণপরিষদে কনস্টিটিউশন প্রসেস চালু করার সময় এই গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দুরকম কাজ করতো। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দুরকম কাজ করতো। একটা হচ্ছে তোমার কনস্টিটিউশন মেক করতো বা সংবিধান তৈরি করার কাজ চালাচ্ছিল কনস্টিটিউশন। আর একটা কি? লেজিসলেটিভ, মানে দেশের এই সময়ে পার্লামেন্টারি প্রসেসও কারা করতো? পার্লামেন্টারি প্রসেসও হচ্ছে আমাদের এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করতো। যখন যখন কনস্টিটিউশন তৈরি করার কাজ হতো তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী করতেন? চেয়ারম্যান হিসেবে নিয়োগ করতেন, চেয়ারম্যান হিসেবে বসতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যখন দেশের পার্লামেন্টে ওই ছোটোখাটো ল বা কীভাবে এখন যতদিন না পার্লামেন্ট ঠিকঠাকভাবে রেডি হচ্ছে ততদিন পার্লামেন্টের কাজে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করেছে, যখন পার্লামেন্ট হিসেবে বসতো তখন কে বসতো? জিভি মাভালঙ্কার, চেয়ারম্যান হিসেবে জিভি মাভালঙ্কার, ঠিক আছে, বুঝতে পারা গেছে? জিভি মাভালঙ্কার। এরপর আস্তে আস্তে কী হলো? এরপর আস্তে আস্তে তোমার 2 বছর 11 মাস 18 দিন ধরে টাইম, 2 years 11 months 18 days ধরে আর 64 লাখ টাকা খরচা করে কি তৈরি হলো? গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, বুঝতে পারা গেছে। যেটা তৈরি কবে হয়ে গেছিলো? তৈরি হয়ে গেছিলো 26শে নভেম্বর 1949, এবং সেদিনে 6, 7, 8, 9 এরকম কিছু কিছু আর্টিকেল চালু হয়েছিল। কিন্তু পুরো কনস্টিটিউশনটা চালু হয়েছিল কবে? পুরো কনস্টিটিউশনটা চালু হয় বলো কবে? জানা আছে কারোর? 26শে জানুয়ারি 1950, ঠিক আছে, 26শে জানুয়ারি 1950। কারণ কি? কারণ এই দিনই 1930 সালে পূর্ণ স্বরাজ ডে লাহোর সিজনে পালন করা, মানে পূর্ণ স্বরাজ ডে হিসেবে মানা হয় ওটাকে, ঠিক আছে, বুঝতে পারা গেছে। এরপর কি? এরপর এখানে ছোটো ছোটো কিছু ইনফরমেটিভ জিনিসপত্র আছে। যেমন কি? যেমন এই সংবিধান তৈরি করার সময় একটা ড্রাফটিং কমিটি নিয়োগ হয়েছিল। ড্রাফটিং কমিটি, কি কমিটি? ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির মেন লোক কে কে ছিলেন? ছিলেন হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে তোমার এন গোপালস্বামী আয়াঙ্গার। এন গোপালস্বামী আয়াঙ্গার। নেক্সট কে ছিল? নেক্সট হচ্ছে তোমার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 4 নাম্বার কে? 4 নাম্বার হচ্ছে তোমার কে এম মুন্সি, ঠিক আছে, কে এম মুন্সি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কে? 5 নাম্বার কে ছিল? 5 নাম্বার হচ্ছে তোমার ছিল হচ্ছে সায়েদ মোহাম্মদ সাহাদুল্লাহ সায়েদ। এখানে দেখা যাচ্ছে না, সায়েদ মোহাম্মদ সাহাদুল্লাহ। আর এন মাধবরাও, যিনি কাকে সরিয়ে দিয়েছিলেন? ইনি রিপ্লেস করেছিলেন হচ্ছে বি.এল. মিত্তারকে। আর কে ছিল? আরেকজন ছিল হচ্ছে তোমার টি.টি. কৃষ্ণমাচারী। টি.টি. কৃষ্ণমাচারী, যিনি কাকে সরিয়েছিলেন? ডিপি খয়তানকে। ডিপি খয়তান। আশা করছি বুঝতে পারা গেছে, ঠিক আছে। চলো তাহলে এখানে কোশ্চেন কি হবে? ন্যাশনাল অ্যানথেম কবে অ্যাডপ্ট করা হয়? ন্যাশনাল অ্যানথেম মনে রাখবে, ন্যাশনাল অ্যানথেম প্লাস ন্যাশনাল সং, ঠিক আছে, প্লাস প্রেসিডেন্ট কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, আমাদের স্বাধীন দেশের, ঠিক আছে। তো এই তিনটে হয়েছিল কবে? 24শে জানুয়ারি 1950, ঠিক আছে। এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, এটা কবে অ্যাডপ্ট করা হয়েছিল? এটা কবে অ্যাডপ্ট করা হয়েছিল? ইন হুইচ ডেট ইন্ডিয়ান ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড? এটা তোমাদের কোশ্চেন, কমেন্টে জানিও, ঠিক আছে, অ্যান্সারটা। আর চলো আবার
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবার বলছি একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট করতেই থাকো। আর কী কী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানিও যে কেমন হলো।